শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। শিক্ষার্থীদের সামনে রেখে কেউ খোলা পানিতে মাছ শিকার করতে চায়, বিক্ষোভের নামে জনগণের ভোগান্তি না মানার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার প্রত্যয় সরকারের, ২৪কে স্বীকার করতে অনেকে হীনমন্যতায় ভোগে, অভিযোগ বিরোধী দলীয় নেতার। ঢাকার ফুটপাত থেকে দৈনিক ১৫ থেকে ২০ কোটি টাকা চাঁদা আদায়, ক্ষমতার পালা বদলে এই দখল বাণিজ্যের বদলায় শুধু হাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও ৪৫ বছর ধরে পলাতক থাকা আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৮১ সালে ৩০ মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যায় সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে ক্যাপ্টেন মুসলিউদ্দিনের সাথে ছিলেন মেজর মুজাফফর হোসেনও। মামলার বিবরণ অনুযায়ী মেজর মুজাফফর হোসেনই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং সরাসরি গুলি চালান। হত্যা নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। ক্যাপ্টেন মুসলিউদ্দিনকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়, তবে মেজর এস.এম. খালেদের সঙ্গে পালিয়ে যান মেজর মুজাফফর হোসেন। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যার অমীমাংসিত অধ্যায়ের নতুন অগ্রগতি এলো। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। মুজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন তিনি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ। শিক্ষার্থীদের আন্দোলন সামনে রেখে কেউ কেউ খোলা পানিতে মাছ শিকার করতে চায়, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারকে বিব্রত করতে বিভিন্ন মহল চেষ্টা করছে, তারই অংশ হিসেবে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় নিজেদের অবস্থান স্পষ্ট করার পরও সড়কে নেমে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকার নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করার পক্ষে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না সে বিষয়ে তদন্ত হচ্ছে, এটিকে আদালতের বিচারিক ও আইনি বিষয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। একটি বিশেষ অপশক্তি ৭১ থেকেই বারবার বাংলাদেশকে আঘাত করে আসছে। এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, যেমন মুসলমানদের জন্য মসজিদ, তার ইমাম, মুয়াজ্জিম, মন্দিরের পুরোহিত এবং আপনার বৌদ্ধ মন্দিরের যারা দায়িত্বে থাকেন তারা, এবং একই সঙ্গে চার্চে যারা দায়িত্ব থাকেন তাদেরকে তিনি একটা ভাতার ব্যবস্থা করেছেন, যেটা কখনোই কেউ চিন্তা করতে পারেনি। সারা দেশে নানা আয়োজনে স্মরণ করা হলো ২০২৪ সালের জুলাই শহীদদের। জুলাইয়ের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের ছাড় দেয়া হবে না। শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামকে। জুলাই শহীদ দিবসের সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় তিনি জানান, জুলাই আন্দোলনের গণহত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জুলাই চেতনাকে সারা দেশে
নতুন প্রজন্ম, পুরাতন প্রজন্ম, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে ঝাঁঝরা করে দিয়েছে 1400 মায়ের বুক, তাদেরকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না। পরে মন্ত্রী আবু সাইদের বাবাকে সাথে নিয়ে ক্যাম্পাসে জুলাই শহীদ দিবসের বিশেষ সভায় অংশ নেন। এদিকে দুপুরে আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাইয়ের সুফল পেতে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। জুলাই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁর পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আবু সাইদের কবরে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কক্সবাজারের পেকুয়ায় তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইসরাক হোসেন। আজকে থেকে 2 বছর আগে আমার ছেলেটা চট্টগ্রাম 16 শহরে গুলিবিদ্ধ হয়। সরকারের তো আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করি। যারা জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা সেই নির্দেশ পালন করেছে ফিল্ড পর্যায়ে, এবং বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। পরে চট্টগ্রামের 16 শহর রেল স্টেশনের প্রবেশ মুখে শহীদ ওয়াসিম আকরামের স্মরণে স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। টাঙ্গাইলের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় যোগ দেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে, লালন করে, যে শহীদরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন, তাদের সেই রক্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। নারায়ণগঞ্জের হাজীগঞ্জের স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া জুলাই শহীদ দিবসে নানা আয়োজন করা হয় ফেনী, লক্ষ্মীপুর, যশোর, গাইবান্ধা, মেহেরপুর, নওগাঁ, হবিগঞ্জ, ঠাকুরগাঁও, রাজবাড়ী, পটুয়াখালী ও নরসিংদী সহ সারা দেশে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। 24 জুলাইকে অস্বীকার করার সুযোগ নেই, যদিও একে স্বীকার করতে কেউ কেউ হীনমন্যতায় ভোগেন, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলের আইডিইবিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় কথা বলেন তিনি। শহীদ পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে জামায়াত আমির আরও বলেন, শহীদ পরিবারকে হুমকি দেওয়া মানে রাষ্ট্রকে খাটো করা। জনগণের অধিকার আদায়ে সংসদের পাশাপাশি বিরোধী দল সমানভাবে রাজপথে থাকবে বলেও জানান তিনি। এই 24 না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না। এই 24 না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। জুলাই আন্দোলন নিয়ে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে থাকে, তবে আমি আপনাদেরকে নিশ্চয় দিচ্ছি এই মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের একমাত্র দোষী ব্যক্তিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অনলাইন জুয়া বিরোধী একটি বিশেষ অভিযান গাজীপুর এবং কুমিল্লা জেলায় পরিচালনা করে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত থাকার অভিপ্রায়ে 6 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। শঙ্খধ্বনি আর হরিনাম সংকীর্তনে মুখর রাজধানী। ভক্তদের উচ্ছ্বাস আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শতাব্দী প্রাচীন এই রথযাত্রা ঘিরে সকাল থেকেই স্বামীবাগ ইস্কন মন্দিরে চলে পূজা, যজ্ঞ ও ধর্মীয় আনুষ্ঠানিকতা। পরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সুসজ্জিত রথে নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথটি পৌঁছাবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। ভক্তদের বিশ্বাস, ভক্তিভরে রথ টানলে জীবনে কল্যাণ ও শান্তি আসে। তাই নারী, পুরুষ, শিশু থেকে প্রবীণ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় মিলন মেলায়। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও। সবসময় প্রতি বছরই আমি এখানে অ্যাটেন্ড হই, প্লাস জগন্নাথ দেবের রথযাত্রা আনন্দ মতো আর কোনো কিছুই নাই। অনেক ভালো লাগতেছে,
পর্যন্ত আইনশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদেরকে ভালোই প্রোটেকশন দিচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, রথযাত্রার আয়োজন কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে শঙ্কা ছিল সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। পিয়া, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংখ্যা থাকলেও এখন অবধি কিন্তু এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রথযাত্রা কেন্দ্রিক ঘটেনি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, স্বামীবাগ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে কিন্তু রথযাত্রার যে র্যালিটি সেটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার অতিক্রম করছে এবং এই যে পুরো যাত্রাটি, সেই যাত্রা জুড়েই কিন্তু আমরা দেখেছি এই যে রথের সামনে এবং পিছনে আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান এবং কয়েক স্তরের নিরাপত্তা যে বেষ্টনী সেটি কিন্তু আসলে নিশ্চিত করেছে ডিএমপি পুলিশ এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিট কিন্তু এখানে আসলে সাদা পোশাকে রয়েছে এবং পোশাক পরিহিত অবস্থায় আমরা কিন্তু পুলিশের বিশেষায়িত ইউনিট এবং ডিএমপি পুলিশ কিন্তু এখানে আমরা আসলে লক্ষ্য করতে পারছি। এবং আমি আমার সহকর্মীকে একটু বলবো, এই যে রথযাত্রার যে র্যালিটি সেখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের একরকম মিলন মেলায় কিন্তু পরিণত হয়েছে এবং এই যে জায়গাটিতে যে দায়িত্ব পালনরত একজনের সঙ্গে একটু আমরা কথা বলে জানতে চাইবো এই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যে একটা কথা ছিল, বিভিন্ন হুমকির কথা ছিল, সে বিষয়ে আসলে কি দেখলেন? ধন্যবাদ। হয়তো তিনি কথা বলতে আসলে ইচ্ছুক নয়, তবে আমরা শুরু থেকেই যেহেতু রয়েছি স্বামীবাগ থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনার অবধি, এই পুরো সময়টা জুড়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু একেবারেই খুব ভালো, যেটা বলে সেটাই কিন্তু আসলে দেখছি। সামনে পিছনে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, রথের রশি ধরে যারা এগিয়ে যাচ্ছেন, তাদের পুরো যে সিকিউরিটি বা নিয়ন্ত্রণে বা তাদের সাথে যেন কোনো রকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু আসলে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সামনে পিছনে নজরদারি করেই কিন্তু রথের যে রশি সেটি কিন্তু টেনে নিয়ে আর ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরার সাহায্যে, এই যে রথের যে যাত্রাটি সেই যাত্রাটিতে কিন্তু লাখো মানুষের মিলন মেলায় আসলে পরিণত হয়েছে আর আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যে কারণে এখন অবধি কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রথযাত্রা কেন্দ্রিক ঘটেনি। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্তমানে সবশেষ। ধন্যবাদ পার্থ আপনাকে। রাজা আসে রাজা যায়, ঘটে ক্ষমতার পালাবদল, কিন্তু রূপ বদলায় না ঢাকার 2 সিটি কর্পোরেশনের ফুটপাতের। নগরবাসীর চলাচলের জন্য যে ফুটপাত, সেখানে রীতিমতো রাজত্ব চালায় প্রায় 4 লাখ হকার। এ নিয়ে চলে দখল বাণিজ্য, চাঁদাবাজি। বিশৃঙ্খল ফুটপাত আর হকারদের নিয়মের মধ্যে আনার উদ্যোগ নিয়েছে 2 সিটি প্রশাসন। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে প্রায় 450 কিলোমিটার ফুটপাত। বিশ্ব ব্যাংক ও আইসিডিডিআরবির গবেষণা বলছে এই ফুটপাতে রীতিমতো রাজত্ব করে প্রায় 4 লাখ হকার। এই হকারদের জিম্মি করে প্রভাবশালী সিন্ডিকেট প্রতিদিন হাতিয়ে নিচ্ছে 15 থেকে 20 কোটি টাকা, যা বছরে দাঁড়ায় 5,500 কোটি টাকার এক বিশাল কালোবাজারি বাণিজ্যে। ফুটপাতে হকারদের দৌরত্ব দুর্ভোগ বাড়ছে নগরবাসী। যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় 50 লাখ কর্মঘণ্টা, যার বার্ষিক অর্থনৈতিক ক্ষতি প্রায় 40,000 কোটি টাকা। বহুকালের সংকট সমাধানে এবার যৌথভাবে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। প্রকৃত হকার চিহ্নিত করে আইডি কার্ড ও এলাকাভিত্তিক পুনর্বাসনের রূপরেখা তৈরি করছে 2 প্রশাসক। মেন যে রাস্তাগুলো আছে ফুটপাত, সেখানে না বসার জন্য অনিচ্ছায়িত করে আমরা তাদেরকে বলেছি যেখানে জনদুর্ভোগ হবে না, হাঁটা চলাচল পাবে, সেখানে আপনারা যাবেন। আমরা তো অনেক উচ্ছেদ করেছি, তো মানবিক কারণে আমরা এই বিষয়গুলো উদ্যোগ নিয়েছি। হয়তো একটু সময় লাগছে, একটু জায়গাগুলো দেখছি, হয়তো বা খুব শর্ট টাইমের মধ্যে তাদের আরও 200 বা 250 অস্থায়ী পুনর্বাসন সেটাকে আমরা করে ফেলবো। যে কেউ ইচ্ছা করলে একটা ভ্যান নিয়ে নেমে যাচ্ছে। এই জন্য আমরা যেটা চাচ্ছি যে আমরা তাদেরকে একটা কার্ড দেব, যেটা ভ্যান্ডার কার্ড বা হকার্স কার্ড, মান্থলি বা ইয়ারলি একটা ফিস তাদেরকে ধরা হবে। যদি জনগণ চলার পরে যদি কোনো জায়গা থাকে তাহলে সেটা তার জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু চলাচলের অধিকারটা আগে। জোর জবরদস্তিরও ব্যাপার নাই, আবার তাদেরকেও স্থান দিতে হবে, তারাও তো এই দেশেরই মানুষ। ফুটপাত নিয়ে সংকট আর সমাধান নিয়ে ভাবনা আছে পুলিশের ট্রাফিক বিভাগেরও। আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের তৎপরতা খুব বেশি। আমরা খুব শীঘ্রই আমরা এই সমস্ত ব্যাপারগুলোতে ব্যবস্থা নেব এবং আমরা যে সরকারের একেবারে উচ্চ পর্যায় থেকে আমাদেরকে নির্দেশনা এটা দেওয়া আছে এবং এই নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে খুব ক্লোজলি কাজ করছি।
তবে পর্যাপ্ত নাগরিক সুবিধাহীন যে কোনো উদ্যোগকে প্রহসন বলছেন নগর পরিকল্পনাবিদ। শঙ্কা, সুসমন্বিত মহাপরিকল্পনা না থাকলে এটি চাঁদাবাজির নতুন ক্ষেত্র তৈরি করবে। ফুটপাতের সঙ্গে হকারের কোনো সম্পর্ক নেই, পদচারীর সঙ্গে হকারের সম্পর্ক রয়েছে অবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন। পদচারীকে শুধু একটু চিলতে জায়গা দিয়ে পদচারী বান্ধব ঘোষণা করার প্রহসন আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি, ভবিষ্যতে তো তাই চলমান থাকবে যদি সার্বিক পরিকল্পনা ছাড়াই এই কার্যক্রমের লোক দেখানো কার্যক্রম চলমান থাকে। দেখে বোঝার উপায় নেই এটি একটি ফুটপাত। অস্থায়ী নয়, স্থায়ী দোকান গড়ে বসেছে হকাররা। সাধারণ মানুষ বাধ্য হয়ে তাই মূল সড়কে। তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, বাড়ছে যানজট। সাধারণ মানুষের প্রশ্ন, শুধু দায়িত্বশীলের আশ্বাস নয়, কবে ফিরে পাবে এই ফুটপাত? সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, তবে এর জন্য ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে জুলাই গণ অভ্যুত্থানের পরে। whenever she comes to Bangladesh she will be arrested, এইটাই আইনগতভাবে হবে। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। তারা কিভাবে ফেরত আসবে সেটা যদি এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসে তাহলে এটার আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে। বাবা মায়ের বৈবাহিক সম্পর্ক থাকুক বা না থাকুক, নাবালক সন্তানের ভরণ পোষণ দিতে বাধ্য বাবা। তা কোনোভাবেই মা বাবার তালাক সংক্রান্ত বিরোধের উপর নির্ভরশীল নয়। এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনি অধিকার। বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে। এতে আদালতের পর্যবেক্ষণে এসব কথা বলা হয়েছে। রায় আবেদনকারী নজরুল ইসলামকে গত 10 বছরের বকেয়া দেনমোহর, সন্তানের ভরণ পোষণ সহ সমুদয় অর্থ আইন অনুযায়ী পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। 2011 সালে স্ত্রী ও তাদের নাবালক কন্যা সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণ পোষণের মামলা হয়। স্বামী দাবি করেন পূর্বে স্ত্রীকে তালাক দিয়েছেন, কিন্তু পারিবারিক আদালতে আইন অনুযায়ী সেই তালাক প্রমাণ করতে ব্যর্থ হন তিনি। ফলে আদালত স্ত্রী সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণ পোষণের আদেশ দেয়। পরবর্তীতে নতুন একটি মামলা করে দাবি করেন যে তালাক কার্যকর হয়েছে এবং সেই মামলার অজুহাতে ভরণ পোষণের আদেশ স্থগিত করার আবেদন করেন। নিম্ন আদালত আবেদনটি খারিজ করলে বিষয়টি হাইকোর্টে আসে। পিটিশনার যদি নতুন করে আবার তালাক দিতে চান, সেই ক্ষেত্রে এই ধরনের রায় কোনো ধরনের বাধা নয়, তিনি নতুন করে তালাক দিতে পারেন। তবে এতদিন ধরে যে ভরণ পোষণ তার স্ত্রী প্রাপ্য এবং তার সন্তান প্রাপ্য, তাকে সেটা পরিশোধ করতেই হবে। শুধুমাত্র মৌখিক তালাকের দাবি করে স্ত্রীর ভরণ পোষণ বন্ধ করা বা সন্তানের ভরণ পোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, 15 মার্চ থেকে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে 95 শিশু। একই সময়ে উপসর্গে মৃত্যু হয়েছে 684 শিশুর। সে হিসেবে সব মিলিয়ে মৃত্যু হয়েছে 779 জনের। সারা দেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঢাকা বিভাগে। বাজেটের পর থেকে সুবাতাস বইছে পুঁজিবাজারে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজেট প্রস্তাবের পর থেকে এ পর্যন্ত মূলধন বেড়েছে 22,000 কোটি টাকার বেশি। লেনদেনেও চাঙা ভাব দেখা গেছে। গেল এক মাসে পুঁজিবাজারে নতুন করে যুক্ত হয়েছে 9,000-এরও বেশি বিও অ্যাকাউন্টধারী। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকারের নেয়া বেশ কিছু ইতিবাচক উদ্যোগের সুফল পেতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। দীর্ঘ পতনের পর তেজিভাব ফিরতে শুরু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। হারানো আস্থা ফিরে আবারও বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা। নতুন সরকারের বাজেট প্রস্তাবের পর বেশ ইতিবাচক ধারার পথেই হাঁটছে ঢাকা স্টক। বেড়েছে মূলধনের পরিমাণও। ডিএসসির তথ্য অনুযায়ী 11 জুন ডিএসসিতে মূলধন ছিল 6,90,000 কোটি টাকা, যা এক মাসের ব্যবধানে 15 জুলাই এসে দাঁড়ায় 7,12,000 কোটি টাকায়। আর সিডিবিএল এর হিসেবে 11 জুন বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল 16,69,635টি। অন্যদিকে 15 জুলাই তা বেড়ে দাঁড়িয়েছে 16,78,931টিতে। তবে চলতি সপ্তাহে বাজার বিশ্লেষণে দেখা যায় টানা 4 কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী থেকেছে, তবে বৃদ্ধির গতি ক্রমশ কমেছে। ওঠানামা দেখা গেছে লেনদেনে, যদিও বৃহস্পতিবার সূচক এবং লেনদেনে খুব একটা ইতিবাচক সাড়া মেলেনি। এমন পরিস্থিতিতে বাজার বিশ্লেষকরা বলছেন, মাঝে মধ্যে সূচক এবং লেনদেনে শ্লথ গতি থাকলেও ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে পুঁজিবাজারে।
যারা দীর্ঘদিন যাবৎ পুঁজিবাজারের বাইরে ছিল এবং তারা কমিশনের কার্যক্রমের জন্য, আমি বলবো নিষ্ক্রিয়তার জন্য নতুন কোনো স্টক আনছিলেন না, তারা যে আবার ব্যাক করার চেষ্টা করছে বা ব্যাক করার চিন্তা ভাবনা করছে, সেটা কিন্তু ট্রেড ভলিউমের কথা যদি আমরা চিন্তা করি বা আপনার সূচকের বারবারান্তর কথা যদি চিন্তা করি, সেখান থেকে কিন্তু প্রতীয়মান হয়। নতুন সরকারের নিয়ে বেশ কিছু উদ্যোগের প্রশংসাও করেন তিনি। গভর্নমেন্টের কমিটমেন্ট, গভর্নমেন্টের দিক থেকে বিবৃতি, এই পুঁজিবাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করা, নতুন কমিশন গঠন করা, বিনিয়োগকারীদের বাজার পার্টিসিপেশন, একটা পজিটিভ ভাইব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা কারসাজি করেছেন তারা যে দলেরই হোক না কেন আইনের শাসন কায়েম করার তাগিদ বিশ্লেষকদের। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।